নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকে আমাদের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বহু মানুষ অনেকবারই বিভিন্ন প্রশ্ন করে, বহু মানুষ সেটা পুরুষ হোক বা মহিলা হোক, বলে দাদা যা করতে যাচ্ছি তাতেই বাধা পড়ছে, বারবার ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছি, যেটা করতে যাচ্ছি সেটার ফল ভালোর থেকে বেশি খারাপ হয়ে যাচ্ছে, কাউকে ভালো কিছু উপদেশ দিচ্ছি তো সেও কিছু খারাপ মনে করে নিচ্ছে, কোথাও ভালো ভেবে হয়তো কোনো কাজ করতে যাচ্ছি সেখানেও বিভিন্ন ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? তো এটাও একটি প্রশ্ন এবং এর পেছনেও রয়েছে কিন্তু গ্রহের ভূমিকা। দেখুন, আমরা যেহেতু জ্যোতিষ প্রফেশনের মধ্যে রয়েছি, আমরা ধীরে ধীরে জ্যোতিষ পড়াশোনা করছি এবং আমরা মনে করি যে প্রত্যেকটি মানুষের জীবনের প্রত্যেকটি ঘটনায় কোথাও না কোথাও গ্রহদের সঙ্গে সম্পর্কযুক্ত। যদি প্রশ্ন হয় এটাই যে কোন গ্রহের কারণে বারবার ক্ষতি হচ্ছে, এবং এখানে যদি আমি বলি যে এই ক্ষতিকে আটকানোর উপায় কি, যদি আমি বলি যে এটাকে ক্ষতিগুলোকে আটকাবার উপায়টা কি, তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটি আপনাকে দেখতেই হবে। দেখুন, আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর হচ্ছে আলটিমেটলি একটি অশুভ ঘর, এবং আমরা এটাও জানি যে শনি, রাহু এবং কেতু এই তিনটি গ্রহ কিন্তু আমাদেরকে সব থেকে বেশি সমস্যার মধ্যে ফেলে। এবারে মনে করে নেওয়া যাক, যদি কখনো এরকম হয়, দেখুন কোন গ্রহের কারণে বারবার ক্ষতি হচ্ছে এটা বিভিন্ন মানুষের ছকে বিভিন্ন রকম হতে পারে, তবে দু তিন ধরনের বিষয় আমি আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি। যখন সাধারণভাবে আমি বলেছিলাম যে 2, 3, 7, 6, 7, 8, 11, 12 এই ভাবগুলোর অধিপতির দশা এবং অন্তর্দশা যদি চলে, অর্থাৎ এই ভাবগুলোর অধিপতির হয়তো কোনো একটি ভাবের অধিপতির দশা চলছে এবং এই ভাবগুলোর মধ্যেই কোনো একটি ভাবের অধিপতির অন্তর্দশা চলছে, তাহলে পারে একজন মানুষ কিন্তু এটাকে বলা হয় মারকের দশা, মানে প্রবল মারকের সমস্যা এটাকে বলা হয়। প্রবল মারক বলবো না, এটাকে বলবো আমরা মারকের যেহেতু দশা অন্তর্দশা চলছে সেই কারণে কিন্তু একজন মানুষ বারবার ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তবে ক্ষতিটা আসলে তখন হয় যখন দেখা যায় যে একজনের লগ্ন, মনে করা যাক তুলা লগ্ন, তাহলে এখন এই লোকটা বলছে যে দাদা আমি যে কাজই করতে যাচ্ছি না কেন বারবার আমি ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছি, তাহলে আমাকে দেখতে হবে তুলা লগ্নের যে অধিপতি শুক্র গ্রহটি, এই শুক্র গ্রহটি ক্ষতি আমাদেরকে কে দেয়? সব থেকে বেশি ক্ষতি দেয় কিন্তু 8 আর 12। ঠিক আছে, 6 নম্বরের ক্ষেত্রেও ক্ষতি রয়েছে, তবে সেটা কিন্তু বিভিন্ন রোগ ব্যাধির উপরে ক্ষতির সম্ভাবনা থাকে। তবে এই যে 8টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা মিরাকেল ক্ষতি করে, বিভিন্ন রকম ভাবে ক্ষতি করে। তাহলে শুক্র যদি কোনোভাবে অষ্টম পতির সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাহলে এই লগ্নের জন্য অষ্টম পতি হচ্ছে শুক্র নিজেই। তাহলে এই শুক্র এই শুক্র এই শুক্র লগ্নপতি এবং এই শুক্র হচ্ছে অষ্টমপতি, লগ্নপতি এবং অষ্টমপতি। অনেকে বলে যে যেহেতু লগ্নপতি তাই অষ্টমত্ব দোষ এর মধ্যে নেই, এই কথা কিন্তু একদম মানবেন না। এই শুক্র লগ্নপতি অবশ্যই একটি পজিটিভ গ্রহ, কিন্তু সে যেহেতু নিজে একটি অষ্টমপতি গ্রহ তাই এর মধ্যে অষ্টমপতি দোষ লুকিয়ে রয়েছে। যেহেতু সে লগ্নপতি তাই খুব আস্তে আস্তে আপনাকে অষ্টমের গুণটা দিয়ে দেবে।
ঠিক আছে? এবার মনে করা যাক এই লগ্নপতি গ্রহটি মনে করা যাক যে লগ্নপতি গ্রহটা অষ্টমপতিও নিজের, মনে করা যাক আপনার চতুর্থ ঘরের মধ্যে রয়েছে, তাহলে আপনি দেখবেন চতুর্থ ভাব সংক্রান্ত বিভিন্ন বিষয় বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছে, বারবার আপনি মনোকষ্ট পাচ্ছেন, বারবার আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে, বা অকারণে বন্ধু বান্ধব বিচ্ছেদ হয়ে পড়ছে, বারবার আপনার মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে আপনার এডুকেশন হঠাৎ মধ্যিখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার দেখুন যদি ধরুন এই তুলা লগ্নের অধিপতি ফোর্থ হাউসে চলে গেছে, তাহলে একজন মানুষ কি বলবে? একজন মানুষ বলবে যে লগ্নপতি চতুর্থ স্থানে চলে গেছে, তাহলে তো বিদ্যার খুব ভালো যোগ হয়েছে। হ্যাঁ, অবশ্যই এইরকম দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে বিদ্যার খুব ভালো যোগ হয়েছে, কিন্তু আমরা তো এটাও বলতে পারি যে অষ্টমপতি চতুর্থ ঘরে চলে গেছে, আমরা তো এটাও বলতে পারি তাহলে অষ্টমপতি চতুর্থ ঘরে চলে গেলে কিন্তু খুব অসুবিধা তৈরি করে মানে চতুর্থ ঘর সম্পর্কেও। কিন্তু আলটিমেটলি বারবার ক্ষতির সম্মুখীন করে সব থেকে যে বেশি গ্রহটি, সেটা হচ্ছে কেতু। এই কেতু গ্রহটাকে কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই কেতু গ্রহটা যদি কোনোভাবে লগ্নপতির সঙ্গে কানেক্ট করে, যদি লগ্নের সঙ্গে কানেক্ট করে, লগ্নপতির সঙ্গে কানেক্ট করে, লগ্নপতি লগ্নপতির সঙ্গে যদি কানেক্ট করে নেয়, অথবা এই কেতু গ্রহটি যদি দেখা যায় লগ্নের পঞ্চম লগ্নের পঞ্চম ঘরের মধ্যে রয়েছে, এবং সেই পঞ্চম ঘরে কেতুর উপরে আরেকটি অশুভ গ্রহের দৃষ্টি আছে, এবং কেতু পঞ্চম ঘরের মধ্যে মনে করা যাক আরেকটা অন্য গ্রহের সঙ্গে রয়েছে, ভালো করে বুঝুন। মনে করা যাক পঞ্চম ঘরের মধ্যে কেতু হয়তো দেখা গেল যে শনির সঙ্গে রয়েছে, বা মনে করা যাক কেতু হয়তো দেখা গেল মঙ্গলের সঙ্গে রয়েছে। এবারে মনে করা যাক এই কেতুকে একটা অশুভ গ্রহ দেখছে, অশুভ গ্রহ দেখবেই, কেন রাহু, কেতুর ঠিক অপোজিটে রাহু থাকবে। তাহলে পারে কিন্তু এইরকম যখন রাহু কেতুর সঙ্গে কোনো অশুভ গ্রহ থাকবে, তখন রাহু কেতু কিন্তু সর্বদাই অশুভত্ব ফল দেওয়ার চেষ্টা করে। এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে কি প্রবলেম তৈরি হবে। পঞ্চম ঘরের মধ্যে কেতুর দৃষ্টি নেই যতই বলুক, তবুও কিন্তু লগ্নের উপর একটা প্রভাব আসবে তার। এর ফলে কিন্তু সেই জাতক বারবার ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়াও ক্ষতি এখানে সীমাবদ্ধ নয়, যদি দেখা যায় দ্বাদশপতি গ্রহটি লগ্নে এসে গেছে, তাহলেও একজন মানুষ বারবার ক্ষতির সম্মুখীন হয়। কারণ এরকম তো নয় যে দুদিন পরে বা 2 বছর পরে গ্রহটি সরে যাবে, এরকম তো নয়। দ্বাদশপতি যদি লগ্নে চলে আসে, সেটা বরাবরই থাকবে, এবং সেই মানুষও বারবার ক্ষতির সম্মুখীন হবে। দেখুন, যদি সেই গ্রহটা অর্থাৎ অষ্টমপতি দ্বাদশপতি গ্রহটা যদি শুভ গ্রহ হয়, তাহলে ক্ষতি হবে ধীরে ধীরে। আর যদি সেই গ্রহটা অশুভ গ্রহ হয়, অর্থাৎ অষ্টমপতি দ্বাদশপতি গ্রহটি অশুভ গ্রহ, তাহলে ক্ষতি কিন্তু খুব মর্মান্তিক হবে, এবং যেই ক্ষতিটা আপনাকে কিন্তু চোখে জল আনিয়ে দিতে পারে। তাহলে আমরা আসলে বুঝতে পারছি যে ক্ষতি কিভাবে কিভাবে হচ্ছে। তাহলে পারে আমরা এটা বুঝতে পারছি যে ক্ষতি হওয়ার পেছনে রয়েছে দ্বাদশপতির ভূমিকা, ক্ষতি হওয়ার পেছনে রয়েছে অষ্টমপতির ভূমিকা, এবং ক্ষতি হওয়ার পেছনে রয়েছে বিশেষ করে কেতু গ্রহটির একটা প্রভাব, এবং শনি রাহু যদি একসঙ্গে থাকে, এটাও কিন্তু ক্ষতি দেয়। এবার দেখুন, কিছু কিছু যোগ রয়েছে, যেই যোগগুলো যদি জন্মছকের মধ্যে থাকে, তাহলে সেই জাতক 19-20 ক্ষতির সম্মুখীন হবেই হবে। যেমন হচ্ছে শনি রাহু যদি কারোর জন্মছকে একসঙ্গে থাকে, যদি মনে করা যাক চন্দ্র শনি যদি কারোর জন্মছকে একসঙ্গে থাকে, যদি মনে করা যাক মঙ্গল কেতু যদি কারোর জন্মছকের মধ্যে একসঙ্গে থাকে, তাহলে এই যোগগুলো কিন্তু বারবার ক্ষতির সম্মুখীন করায়। এছাড়াও কিন্তু রবি রাহু যদি কারোর জন্মছকে একসঙ্গে থাকে, রবি রাহু বা কেতু, এরকম যোগ, এবং এই যোগ যদি নেগেটিভ স্থানে তৈরি হয়, অশুভ স্থান কি কি? লগ্নের অষ্টম দ্বাদশ বা মহারাশির অষ্টম, মানে বৃশ্চিক রাশি হতে পারে, বা তুলা বা কন্যা, এই লগ্নের ক্ষেত্রে। তাহলে যেহেতু মহারাশির অষ্টম, বৃশ্চিক এই জন্য নিলাম, তাহলে বৃশ্চিক রাশিতে বা তুলা রাশিতে, বৃষ রাশিতে বা কন্যা রাশিতে যদি শনি রাহু কেতুর যোগ ক্রিয়েট হয়, তাহলেও পরে কিন্তু একজন মানুষ বারবার ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তাহলে এবারে প্রশ্ন আসতে পারে যে ক্ষতি থেকে বাঁচবো কিভাবে? হ্যাঁ, ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে যে মানুষটার ক্ষতি কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, কোন জায়গা থেকে সমস্যাটা আসছে আলটিমেটলি। এবার সেই জায়গাটার যদি সঠিক আমরা প্রতিকার করতে পারি, তাহলে পারে কিন্তু অবশ্যই সেই ক্ষতিকে আটকে দেওয়া যাবে।
এবারে দেখুন, যখন আমি একটি ছককে অ্যানালিসিস করে ধরতে পারলাম যে ক্ষতিটা কোন জায়গা থেকে আসছে, আলটিমেটলি ক্ষতিটা কোন গ্রহ দিচ্ছে, এই সমস্ত অশুভ যোগগুলো ক্ষতি দিচ্ছে, না এই শনি রাহু কেতুর মধ্যে কোনো গ্রহ ক্ষতি দিচ্ছে, কোন গ্রহটা আসলে ক্ষতি করছে একজন জাতককে, তখন কিন্তু আমি গ্রহটাকে যদি নির্ধারণ করতে পারি, তখনই কিন্তু আমি গ্রহটা রেমেডি করতে পারবো, তার আগে কিন্তু রেমেডি করতে পারবো না। এবারে রেমেডি দু ধরনের হয় সাধারণভাবে। একটা হচ্ছে যে বিভিন্ন আহ, আহ, অশুভ দোষগুলোকে যদি ঠিক করা যায়, কাটানো যায়, তাহলেও এক ধরনের রেমেডি হয়। রত্ন পড়েও রেমেডি হয়। এছাড়াও কিন্তু মন্ত্র পাঠের মধ্যে রয়েছে গ্রহকে শান্ত করার প্রথা বা শান্ত করার নিয়ম। যদি একজন মানুষ সাধারণভাবে কোনো গ্রহকে দেখতে হবে না, যখন সে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, শুধুমাত্র তার লগ্নপতি এবং নবমপতি, লগ্নপতি না পারলে না পারবে, নবমপতির যদি সে জপ, ধ্যান, ধ্যান, পুজো, অর্চনা করে, তাহলে পারো কিন্তু সে বিভিন্ন ক্ষতির থেকে আটকাতে পারে বা ক্ষতি আটকে যেতে মানে ক্ষতি থেকে নিরাময় আসতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন গ্রহটা বারবার ক্ষতি তৈরি করছে এবং ক্ষতি থেকে বাঁচার উপায় কি। ক্ষতি থেকে বাঁচার উপায় হচ্ছে যে নবমপতি যদি আমরা জপ ধ্যান করতে পারি, তাহলে পারে সেই ক্ষতি থেকে আমরা অবশ্যই রিকভার করতে পারবো এবং মিরাকেল কোনো শক্তি, সেই শক্তির দ্বারা আমরা কিন্তু ক্ষতি থেকে করতে পারবো। এছাড়াও অবশ্যই আমরা নবমপতির তো জপ ধ্যান করবই, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রতিদিন, প্রত্যেক দিন 3 বার করে আমার পূর্বপুরুষকে প্রণাম জানাবো। প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে 3 বার করে আমি আমার পূর্বপুরুষকে যদি প্রণাম জানাই, তাহলে পারেও কিন্তু বহু ক্ষতির হাত থেকে আমি বাঁচতে পারি। আলটিমেটলি ক্ষতিটা কোন জায়গা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা আমাকে অ্যানালিসিস করা খুব গুরুত্বপূর্ণ এবং এটা যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আমি এই বিষয়টা রেমেডিও খুব তাড়াতাড়ি বার করে দিতে পারবো। জ্যোতিষের মধ্যে একটি কথাকে মাথায় রাখতে হবে যে যেই সমস্যাই আসুক না কেন, আমি যদি আসলে সেই সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেই বিষয়টাকে বুঝতে পারি, তাহলে পারে সেই সমস্যাটাকে নিরাময় করাটার ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা সুবিধা হবে। যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। আপনাদের মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।